বিএনপির সঙ্গে যদি আপনার সত্যিকার অর্থে মোকাবিলা করতে হয় তাহলে আপনি দিল্লিতে যান, শেখ হাসিনার সাথে সমঝোতা করেন, তাকে আনেন। কিন্তু জামাতকে দিয়ে আপনি কখনো বিএনপিকে, জাতীয় পার্টি দিয়ে আপনি বিএনপিকে করতে পারবেন না। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছেন কি? হ্যাঁ, নির্বাচন নিয়ে খুবই অনিশ্চয়তা এবং সঙ্গে সঙ্গে আশঙ্কাও দেখছি। এর কারণ হলো এই মুহূর্তে যদি স্টেক হোল্ডার ধরে নির্বাচনের 1 নম্বর স্টেক হোল্ডার হলো বিএনপি, যারা মনে প্রাণে বিশ্বাস করে নির্বাচন যে কোনোভাবে হলে তারা জয়লাভ করবে এবং শুধু জয়লাভ করবে না, 280টা সিট পেয়ে তারা জয়লাভ করবে, বাকি 20টা সিট হয়তো অন্যান্য ছোট ছোট দল পাবে। তো সেখানে প্রধানমন্ত্রীর যে চেয়ারটি এটি তাদের, রাষ্ট্রপতির চেয়ারটি তাদের, ওই যে সংসদ যে ভবন ওটি তাদের, সংসদের সামনে যে ন্যাম ফ্ল্যাটগুলো আছে সব তাদের। তারপরে রাস্তাঘাটে যে গাড়িগুলো দেখে, এমপিদের যে কোটা মুক্ত গাড়িগুলো আসবে সেই দিকে তারা তাকায় আর চিন্তা করে যে এইগুলো তো সবই আমাদের প্রাপ্য, আমাদের রিজিক, আল্লাহ আমাদের জন্য এই জিনিসগুলো বরাদ্দ করেছে। ফলে এই পথে যারা বাধা দিচ্ছে তারা আমাদের শত্রু, জাতির শত্রু, গণশত্রু। বোঝার চেষ্টা করুন যে নির্ধারিতভাবে আপনি জানেন যে দিস ইজ ইয়োর্স, সিংহাসন আপনার, সব কিছু আমার। তো সেই দিক থেকে এই যে বিএনপির মতো একটা বৃহৎ দল যাদের প্রায় 35% সাপোর্টার আছে সারা বাংলাদেশে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে সেই 15 বছরের সংগ্রাম, তার সঙ্গে সঙ্গে আবার 1/11-এর সময় আরও প্রায় 2 বছর, 17-18 বছর কন্টিনিউ সংগ্রাম করে যাদের শক্তি ক্ষয় হয়নি, তো সেই শক্তিটির সামনে যে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার একদম শতভাগ যে নিশ্চয়তা রয়েছে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচন নিয়ে যখনই কেউ কোনো আঁকাবাঁকা কথা বলে, এলোমেলো কথা বলে, সকাল বিকাল কথা বলে, ফেব্রুয়ারি থেকে টান দিয়ে মার্চে নিতে চায়, মার্চ থেকে টান দিয়ে এপ্রিলে নিতে চায়, আবার জুন থেকে টান দিয়ে ডিসেম্বরে আনতে চায়, মাঝামাঝি আবার এমন সব কথাবার্তা বলে যে 2026 থেকে বাদ দিয়ে 27 হতে পারে, আবার যখন জুলাই আগস্ট চার্টারের কথা বলা হয়, এটা বিএনপির একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আর এত বৃহৎ একটা শক্তির যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় তারা উগ্র হয়ে পড়বে, এবং ওই উগ্রতা স্বয়ং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যদি আসেন তাহলে সেই উগ্রতা দমন করা যাবে না। যেখানে সারা বাংলাদেশের আপনার কত 8,000-এর মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারা হবে, 500-এর মতো উপজেলা তারা হবে, পৌরসভা তারা হবে, সব জায়গাতে তারা নিশ্চিত জানে আমরাই হব, ভোট হলে আমরা হবে। আওয়ামী লীগ তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেই, তো সেই জায়গাতে আপনি এনসিপির কথা বলে ওইটা বলে বিভিন্ন রকম সংস্কারের কথা বলে তারপরে শেষে জাতীয় ঐকমত্য কমিশনের নিয়োগ নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন রেখেছে বিএনপির এক নেতা সালাউদ্দিন আহমদ। মানে এখন মানে ওই আর কদিন পরে দেখবেন যে এইটা যদি মোটামুটি মাস 6 চলে, বিএনপি লোক ধৈর্য রাখতে পারবে না। ওখানে যে ওই যে খাবার টেবিলের ওখানে বসে, আর বিএনপি আপনি দেখেন না নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করে মারামারি করে এক এক নাকের বদনা ফাটিয়ে ফেলে। তো এখানেও দেখবেন যে এই যে যারা এখন বড় বড় কথা বলছে, পায়ের উপর পা তুলে জাতিকে সবক দিতেছে, বিএনপি যখন তার আসল রাজনৈতিক চরিত্র নিয়ে ধৈর্য হারা হয়ে ওদের প্রতি যাকে বলা হয় তাদের আসল চেহারা প্রদর্শন করবে, আপনি দেখবেন যে দৌড়ে পালানোর মতো তাদের মানে এনার্জি থাকবে না। তাদের খালি বলবে যে ভাই আমার ধরো, পা দুইটা কাঁপতেছে, তো আমি থামাইতে পারতেছি না, এত ভয় পাবে সবাই। দিস ইজ এ পলিটিক্স। তো এই যে নির্বাচন নিয়ে যে টানা হেঁচড়া হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা আগামীতে আমাদের যে এখনকার যে সম্প্রীতি, এই সম্প্রীতিটা থাকবে না। মানে আপনার শেখ হাসিনা তার আর্মি ছিল, পুলিশ ছিল, আমলাতন্ত্র ছিল, তার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, মানে বিশাল একটা শক্তি। সেই শক্তিটা নিয়ে 15 বছর লড়াই করেও এই নির্বাচনের নামটা বাঙালিকে ভোলাতে পারেনি। তো শেখ হাসিনার যে ক্ষমতা বা আওয়ামী লীগের যে ক্ষমতা তার লাখ ভাগের 1 ভাগও নয়, কোটি ভাগের 1 ভাগ ক্ষমতা বর্তমান যারা চালাচ্ছে তাদের নেই। তারা কি করে বিএনপির মতো একটা দলকে মোকাবেলা করবে? ফলে এখানে বিএনপির সঙ্গে এই যে যা কিছু করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে এখন আপনি চিন্তা করেন একটা রয়্যাল বেঙ্গল টাইগার, আপনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে আপনার ক্ষমতা আছে, আপনি বসাইলেন একটা চেয়ারে, তার পাশে একটা ইঁদুর বসাই দিলেন। ইঁদুর বসাই দেওয়ার পরে বললেন, এই ইঁদুর বলো রয়্যাল বেঙ্গল টাইগার কীভাবে ইলেকশন করবে? ইঁদুর পায়ের উপর পা তুলে লেজ নাড়াই বললো যে এইভাবে এইভাবে হবে, এবং আপনি বললেন সাবাস, আমাকে ইঁদুরের কথাই শুনতে হবে। তবে কি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের আভাসই আমরা পাচ্ছি? নট লাইক দ্যাট। মূল ব্যাপারে প্রতিদ্বন্দ্বিতা আপনি করেন, এই পৃথিবীটা হলো মানে ফিটেস্ট, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, মানে যে যোগ্যতামূলক তাকে রাজনীতিতে টিকে থাকে সব ক্ষেত্রেই। এখন এখানে ম্যানিপুলেট করে জোরাজুরি করে আপনি ইঁদুরকে আপনি বানাতে পারবেন না, যাকে বলা হয় সিংহ বানাতে পারবেন না, আবার সিংহকে জোরাজুরি করে ইঁদুর বানাতে পারবেন না।
বিএনপির সঙ্গে যদি আপনার সত্যিকার অর্থে মোকাবিলা করতে হয় তাহলে আপনি দিল্লিতে যান, শেখ হাসিনার সাথে সমঝোতা করেন, তাকে আনেন। কিন্তু জামাতকে দিয়ে আপনি কখনো বিএনপিকে, জাতীয় পার্টি দিয়ে আপনি বিএনপিকে করতে পারবেন কিন্তু না। শেখ হাসিনার শাসনামলই তো আমাদের দেখিয়ে দিয়েছে যে একক সংখ্যা গরিষ্ঠতার নেতিবাচক দিকগুলো আসলে কি। না, সেটা এখন জনগণের মূল ব্যাপার। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করলে সমস্ত জনগণের মেজরিটি, যে জনগণ যেটা চাইবে ওটাই গণতন্ত্র। সেটা কখনো কখনো রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে, কখনো কখনো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে, তবুও গণতন্ত্র। আবার দেখা গেল স্বৈরতন্ত্র সমস্ত দেশের জন্য খুবই ভালো, কিন্তু সেটা কখনো অ্যাকসেপ্টেড হয় না। তা আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, এখানে জনগণকে ভোট দিতে হবে। সে তার মতো ভোট দেবে। ভোটে যদি সে 300 আসনে বিএনপিকে দেয়, অসুবিধাটা কি? 300 আসনে যদি জামাতকে দেয়, অসুবিধাটা কি? একক সংখ্যাগরিষ্ঠ পেলে অসুবিধাটা কি? যদি বিএনপি চালাতে না পারে, জনগণ আবার রাস্তায় নামবে, আবার তাদেরকে উচ্ছেদ করবে, তারা দেশ ছেড়ে পালাবে, তাদের লোকজন গ্রেপ্তার হবে। এটাই গণতন্ত্র, সারা পৃথিবীতে এইভাবেই চলে আসছে। কিন্তু আপনি যদি এটাকে একটা সাজাতে চান, গুছাতে চান এবং নিজের মতো করে আপনি একটা থিওরি বের করতে চান, এটা সংস্কার হবে, ওটা অমুক হবে, যেটা 5000 বছরের ইতিহাসে কোনোদিন কোনো দেশে হয়নি। প্রধান উপদেষ্টা আজ বলেছেন স্বৈরাচার পতনে যাতে 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ আমরা করছি। আশা করি আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে পতন ঘটাবে। রাজনীতিতে আসলে নির্বাচন কিংবা আন্দোলন ছাড়া জনগণের ভূমিকা কতটুকু? মানে ওনার এই কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমার যদি এখন যাত্রা, আপনার এটা যদি একটা যাত্রা গানের মঞ্চ হতো, আমি জোরে একটা হাসি দিতাম, মু হা 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 করে। বুঝতে পারছেন ঘটনাটা? উনি এই যে কথাটা বলেন, একটা অবধ শিশু এই কথাটা বলে না, যে 16 বছর যাবত উনি, যেখানে উনি নিজে সকালে বিকেলে দোয়া ইউনুস পড়ছে শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য, যে আল্লাহ শেখ হাসিনা যেন আমাকে আক্রমণ না করে। উনি যেই কবার কোর্টের ডেট পড়ছে, প্রত্যেকটা রাত্রে নির্ঘুম রাত্রি কাটাইছেন। আর ওনার নেতৃত্বে এখন স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ গড়ে উঠবে, 16 বছরের জন্য অপেক্ষা করতে হয় না। এর চেয়ে হাস্যকর কোনো বক্তব্য আর বাংলাদেশ হতে পারে না। যে কোনো একটা লিমিট আছে। গাল থাকলে সব কথা বলতে হয় না, মানে চেয়ার থাকলে সব জিনিস দেখতে হয় না, শরীর থাকলে ঝাঁকুনি দিতে হয় না। তো এখানে এমন জিনিসগুলো হচ্ছে। আমি অনেক আগে ভারতের একটা বিখ্যাত একজন উকিল ছিলেন, নামকরা উকিল, যাকে বলা হয়তো 15 কোটি টাকার উকিল, রাম জেঠ মালানি। ওয়ান অফ দ্য, মানে পৃথিবীর ক্রিমিনাল লয়ারদের মধ্যে টপ লয়ার, এবং ভারতের আইনমন্ত্রী ছিলেন। তাকে বিবিসির করণ থাপ্পার, খুব বিখ্যাত সাংবাদিক, এটা প্রশ্ন করলেন। তো সেইভাবে বললেন যে, করণ, এই প্রশ্নটা তুমি স্কেপ করে নাও, তুমি যে প্রশ্নটা করছো এটা শুনে আমার গোস্বায় এসে গেছে। মানে তোমার মুখ দিয়ে তুমি যে লোকের নাম নিছো, সেই লোকের নাম তোমার মুখ দিয়ে মানায় না। আর তুমি আমার মতো লোকের কাছে ওর ব্যাপারে মন্তব্য জানতে চেয়েছো, এটা শুনে আমার এমন গুসা আসছে, তুমি তাড়াতাড়ি প্রশ্ন পরিবর্তন করো। তা আমাদেরই বাংলাদেশে এখন এমন কিছু কথা শুনতে হচ্ছে, এমন কিছু আচরণ শুনতে হচ্ছে, এবং আমরা যারা এখানে আসি, আমি খুব ছোট মানুষ রাজনীতির অঙ্গনে, আওয়ামী লীগ বিএনপির মানে 100 জন শীর্ষ নেতার মধ্যেও আমি পড়ি না। কিন্তু আমারও একটা জীবন, সেই বলতে গেলে 1982 সন থেকে আমার রাজনীতি শুরু হয়েছে। তো সুদীর্ঘ সময় 1982 থেকে আমি রাজনীতি করছি, আর জাতীয় রাজনীতি করছি তাও 25 বছর হয়ে গেছে, 2001 সন থেকে। আমার সামনে যদি এসে কাউকে কথা বলতে হয়, তাহলে তার কি পরিমাণ, মানে আমার চেয়েতেও একটু হলেও তার ওজনটা বেশি থাকতে হবে। এবং সে যদি আমার সকাল বিকেলে এসে এমন একজন লোক কথা বলে যে রাজনীতির বুঝে না, তখন মেজাজটাই কেমন লাগে বলেন তো? এই যে এখন এমন অনেক লোক আছে পুরো জাতিকে অসুস্থ বানিয়ে ফেলছে, কথা শুনলেই মেজাজ গরম হয়।